আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে আমার আকাশবাণী বিবিসি বাংলা চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এবং মোবারকবাদ। প্রতিদিনের ন্যায় আপনাদেরকে সঙ্গ দিচ্ছি আমি রাশেদ গাজী। বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করাটাই আমার কাজ। আমি আমার এই কন্টেন্টের মাধ্যমে বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে এবং সত্যের সন্ধানে যে আলোকচিত্রটা সেটা বাংলাদেশের মানুষ এবং বিশ্ববাসীর দরবারে তুলে ধরার চেষ্টা করি। গরিব দুঃখী মেহনতি মানুষের কথাগুলি বলার চেষ্টা করি, কারণ আমি জানি গরিব দুঃখী মানুষের মনে সেটা আমি বোঝার চেষ্টা করি তাদের মনে কি জাগতেছে, এখন তারা কি চাচ্ছে, কখন তাদের কোন সমস্যায় জর্জরিত হয়। আসলে এই রাজনীতির প্রেক্ষাপটে সেই দিকগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। বাংলাদেশের যেই বর্তমান প্রেক্ষাপট আমরা দেখতে পেলাম, সেখানে এই যে কিছুদিন আগে জয় শেখ হাসিনার পুত্র বা কি যে বলে তার বাবা ফরমানবিদ ওয়াদুদ সাহেব, মরহুম ওয়াদুদ সাহেব, তাদের সুযোগে একটি পুত্র রয়েছেন আমরা জানি। তার চেয়ে তার আরেকটা বড় পরিচয় রয়েছে যে তার নানা বঙ্গবন্ধু মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আসলে এখানে অনেকেই মরহুম কথাটা হচ্ছে কি যেন বলে এটাকে, অনেকে শহীদও বলার চেষ্টা করেন যে শহীদ বললে এটার সম্মান একটু বেশি, আর মরহুম বললে সম্মান অনেক কম। শেখ মুজিবুর রহমান আসলে আমরা শহীদ কখন বলি, কেউ যদি দেশের তরে ইসলামের জন্য যখন অন ইসলামিক লোকদের সাথে বা দেখা গেছে কি যেমন বিধর্মীদের সাথে ইহুদিদের সাথে যখন মুসলিমরা কোনো যুদ্ধে সংগঠিত হয়, তখন যেই মুসলিম ওই যুদ্ধে মারা যাবে তাকে শহীদ বলা হয়। শহীদের অনেকগুলি স্তর রয়েছে, আমরা সেগুলি জানি। আবার কেউ কাকে হত্যা করে ফেললে তিনিও শহীদ। এখন শেখ মুজিবুর রহমান তো নিজে নিজে হত্যা হয়ে যাননি, তাকে এই দেশের দুষ্কৃতকারী কিছু লোকেরা হত্যা করেছেন। তো তাকে শহীদ বলাটা কোনো ভুল হবে না। আর না বললে যে তার অপমান হচ্ছে, বিষয়টা কিন্তু এরকম না। এই আমাদের দেশে তো শহীদ নিয়েও এখন কি হয়, রাজনীতি হয়। কারো ভালো লাগে তার নামের পূর্বে অন্য লোকে মেরে ফেলছে তাকে শহীদ বলে, আবার কারো ভালো লাগে, আবার কেউ সেই বিষয়টা এখানে আনতে চান না। না আনলেও যে তা যার অবদান যতটুকু ততটুকু থেকে তার অবদানকে অস্বীকার করা হচ্ছে, বিষয়টা কিন্তু তা না। তো সজীব ওয়াজেদ জয়ের বড় একটি পরিচিতি প্ল্যাটফর্ম হচ্ছে তার নানা শেখ মুজিবুর রহমান বিশ্বের দরবারে একটি লাল সবুজের পতাকা উপহার দিয়েছিলেন একটি জাতিকে, সেটা হচ্ছে বাংলা ভাষাভাষী মানুষ। পৃথিবীর মধ্যে একটি দেশ রয়েছে, সেটি হচ্ছে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, যে দেশের মানুষের 98% লোক কিছু উপজাতি ছাড়া আর প্রত্যেকের ভাষাই বাংলা। আমরা সবাই বাংলায় কথা বলি, আর পৃথিবীর মধ্যে আমরাই একমাত্র একটা জাতি যারা নিজের একক ভাষা রক্ষার জন্য, এই মায়ের ভাষা রক্ষার জন্য প্রাণ দিয়েছেন। পৃথিবীতে এই ইতিহাস অত্যন্ত বিরল। আর এই 9 মাসে দেশ স্বাধীন হয়েছেন, সেটাও একটা বিরল ঘটনা। এবং এত রক্তক্ষয়ের যুদ্ধের মাধ্যমে এতগুলি তাজা প্রাণের বিনিময়ে একটি ছোট্ট ভূখণ্ড স্বাধীন হয়েছে, সেটাও তো বাংলাদেশ। আমাদের পৃথিবীর ইতিহাসে আমাদের বহু অর্জন রয়েছে এই বাঙালি জাতির। এবং এই বাঙালি জাতি বারবার পরাস্ত হয়েছে কিছু মুনাফিক এবং দেশদ্রোহী তাদের কারণে। তাদের স্বার্থান্বেষী মহলরা সবসময় চায়, সুযোগ সন্ধানী মহলরা সবসময় চায় পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে, আর সেখানে যেতে পারলেই তারা এদেশের মানুষের ট্যাক্সের টাকা মেরে খেতে পারে, তাদের কোনো জবাবদিহিতা করতে হয় না। সেজন্য তারা এই পন্থা বারবার ট্রাই করতে থাকে, কখনো না কখনো সেই পন্থাটা তাদের কি হয়ে যায়, সফল হয়ে যায়। তখন আসলে অনেক সময় এই দুর্বৃত্তরা এমনভাবে আঘাত করে বসে, তখন আসলে সেখান থেকে যারা দেশের উন্নয়ন করতে চায় তাদেরকে পিছু হটা ছাড়া আর কোনো উপায় থাকে না। তো আমরা দেখতে পেলাম যে জয়ের সেই বক্তব্যটাকে ঘিরে বাংলাদেশের নয়, শুধু বৈশ্বিক অঙ্গনে বইছে এক চিন্তার জগৎ, যেখানে মানুষ এখন বিশ্লেষণ করতেছেন সজীব ওয়াজেদ জয় কী বলল। আমরা দেখতে পেলাম যে দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ব্রিটেনে নেমে সেখানে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, পাশে বসা ছিল
ব্রিটিশ প্রধানমন্ত্রী, লেবার পার্টি এসব অনেকেই ব্রিটিশ রাজনীতিবিদ, সাংবাদিকরা বসে বসে তাকে প্রশ্ন করছিলেন। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ইংরেজি ভাষায় তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। তখন তিনি যে কথাগুলি বুঝিয়েছিলেন, এই জয়ের সে গত কয়েকদিন আগের যে বক্তব্যটা, সেটাকে একই আঙ্গিকে দেখছে আন্তর্জাতিক বিশ্লেষকরা এবং রাজনৈতিক বিশ্লেষকরা। আমিও সে অর্থে দেখি, কারণ এখানে কোনো অংশ কম নয়। উনি কিন্তু ওনার জ্ঞানের আলোকে, জ্ঞান দিয়ে বিশ্ববাসীকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশে বর্তমানে কি হচ্ছে এবং কি করা উচিত বিশ্ববাসীর, বাংলাদেশের জন্য, বাংলাদেশের নিরীহ মানুষের জন্য। আর একটা কথা তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বিশ্ববাসীকে মাথা উঁচু করে বলে দিয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো প্রকার নির্বাচন হতে পারে না, নির্বাচন হয় না, নির্বাচন হবে না। তিনি সেটা আন্তর্জাতিক দরবারে, আন্তর্জাতিক মাধ্যমে যে মানুষের যে একটা মিলন মেলা, বিশ্ববাজারে যে মানুষ যে সামাজিকভাবে একে অপরের সাথে শত্রুতামি থাকলেও একটা পর্যায়ে সে মিলিত হয় এবং একে অপরের খোঁজখবর নেয়, যে সংবাদ মাধ্যমগুলি এএফপিআইকে দেওয়া সে সংবাদ মাধ্যমে তিনি বলিষ্ঠ কণ্ঠে সেই আওয়াজটা তুলেছিলেন। তার এই আওয়াজকে কেন্দ্র করে বাংলাদেশে যারা বর্তমানে দেশ দখল করে নিয়েছে এবং যারা সহযোগিতা করেছে, তাদের ভিতরে তাদের তলফেটে মোচড় মোচড় করতেছে, কামড় দিতেছে। তাদের কিন্তু খবর হয়ে গেছে যে আন্তর্জাতিকভাবে আমরা যে অপরাধ করেছি, অপরাধ ক্ষমাযোগ্য নয়। তার কারণ হয়েছে যে 2006-এর কথা অনেকেই বেমালুম হয়তো ভুলে গেছেন, কারণ আমরা আজকে কি হচ্ছে সেটা কালকে বা 2-3 দিন স্বাভাবিকভাবে, কালকে একটু, আজকেই সারাদিন একটু বেশি মনে থাকবে, কালকে সাময়িক মনে থাকবে, এর পরের দিন আমরা কিন্তু অনেকটা ভুলার চেষ্টা করে ফেলি। কারণ আমরা লক্ষ্য করলাম 1996 সালে এই বাংলাদেশের সাবেক বিরোধী দল বিএনপি, যারা এখন মাঠে রাজনীতি করে চষে বেড়াচ্ছেন, মনে হচ্ছে যেন তারাই সরকার ক্ষমতায় রয়েছেন। তারা কি করছেন, তাদেরকে ক্ষমতা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া চাইলে কিন্তু তখন আওয়ামী লীগ পারত এভাবে সংসদ ভবন ভেঙে দিয়ে সংসদে ঢুকে আমি প্রধানমন্ত্রী এই বলে এরকম কিছু ঘোষণা করে নিতে, বা সেনাবাহিনীর কাঁধে কাঁধে ফাঁড়া দিয়ে বলতে পারতে যে হ্যাঁ, আমরা ক্ষমতা দখল করেছি, এখন দেশ চালানো আমাদেরকে সহযোগিতা করতে হবে। কিন্তু সেটা আওয়ামী লীগ সরকার করেনি, কারণ আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক রাষ্ট্রের গণতান্ত্রিক সরকার ব্যবস্থা এবং তারা সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করে থাকেন। তাদের আন্দোলনগুলিও ছিল গণতান্ত্রিক, যেখানে বাংলার সর্বস্তরের মানুষ সহযোগিতা করেছিল তাদের আন্দোলনের সংগ্রামে। 1996 সালে আমরা সেটা দেখেছি, তৎকালীন সরকারকে ক্ষমতাচ্যুত করিয়েছিল, পদত্যাগ করতে বাধ্য করেছিল। কিন্তু বর্তমানে 2024-এ যারা করেছে, তারা 1996 এবং 2006 সালে আওয়ামী লীগ যেমন দুর্বার আন্দোলন করেছিল, জনসাধারণকে নিয়ে মাঠে নেমেছিল, রাস্তায় নেমেছিল, রাজপথ সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিল। তারা চেষ্টা করেছিল বারবার নির্বাচন করার, কিন্তু তারা পারেনি। কেন পারেনি? তারা সরকারও টিকে থাকতে পারেনি। আওয়ামী লীগ সরকার দেশের জনগণকে সাথে নিয়ে, বা সাবেক বিরোধী দল আওয়ামী লীগ, বর্তমান সরকার সাবেক বিরোধী দলে যখন ছিলেন, তখন আওয়ামী লীগ দেশের জনগণকে সাথে নিয়ে রাজপথ অ্যাটাক করেছিলেন, রাজপথ বন্ধ করে দিয়েছিলেন। কোনো প্রকার হত্যা নৈরাজ্য সৃষ্টি ছাড়াই তারা এই ক্ষেত্রে সফলতা অর্জন করেছিলেন। তখন তারা কিন্তু পারতেন সংসদ ভবন ভেঙে দিতে, তখন তারা কিন্তু পারতেন ক্ষমতা দখল করে দিতে, তখন তারা কিন্তু পারতেন যে যেখানে আছেন সেখান থেকে মেয়র, এরপর হচ্ছে সিটি কর্পোরেশনের মেয়র, স্থানীয় সরকার, যেটাকে চেয়ারম্যান বলে, ইউনিয়ন পরিষদের, উপজেলা পরিষদের চেয়ারম্যান, তাদেরকে ক্ষমতাচ্যুত করতে পারতেন, তাদেরকে সরাই দিতে পারতেন। সেখান থেকে বাগবাটোয়ারা, রাষ্ট্র থেকে শুরু করে এই তৃণমূল পর্যায়ে সব কিছু বাগবাটোয়ারাটা বর্তমানের মতো করতে পারতেন, কিন্তু তারা করেন নাই। আরও চমকপ্রদ বিষয় হচ্ছে যে তাদের রাজনৈতিক অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয় নাই। তারা চাইলে তখন কিন্তু রাষ্ট্রের, তাদের সরকার সরে গেছে, কিন্তু তাদের চেয়ারম্যান মেম্বার তাদের সেখানে রয়ে গেছে, সেখানে আওয়ামী লীগ কোনো প্রভাব বিস্তার করেনি। তাদের কাছে যায় বলেনি আমাদেরকে বাগবাটোয়ারা দাও, আমরা খাবো, আমরা এরকম কিছু কিন্তু বলেনি, যেটা আমার নিজেরও চোখের দেখা।
আমি আমার ফেসবুকে এ নিয়ে লেখালেখিও করেছি। আর এখন কেউ জয় বাংলা স্লোগান দিলে তাকে গলা টিপে ধরতেছে, কেউ জয় বাংলা দেওয়ালে লিখলে কোনোভাবে তাকে খোঁজ করার চেষ্টা করতেছে, বের করে তাকে মামলা দেওয়ার চেষ্টা করতেছে, হামলা দেওয়ার চেষ্টা করতেছে। কেউ ইউটিউবে ফেসবুকে এসে ধমক দেয় যে গলা টিপে মেরে ফেলবো, ষাঁড় যেটা নিঃশেষ সেটা আর ফেরত ভিতরে দিতে দিব না। এইভাবে জঙ্গি স্টাইলে, জঙ্গি কায়দায় তারা বক্তব্য রাখতেছেন, হুমকি দিচ্ছেন এবং মব সৃষ্টি করতেছেন এবং মব সৃষ্টি করে মানুষকে হত্যা করতেছেন, লাশ ঝুলিয়ে রাখতেছেন। তাহলে বিশ্ববাসীকে এবং বাংলাদেশের মানুষকে তারা কি বার্তা দিতে চাচ্ছেন, কি বার্তা দেন, সেটা তারাই ভালো জানেন এবং দেশের মানুষও এ নিয়ে ভালো জানে। প্রিয় দর্শক মণ্ডলী, আমার বক্তব্যটা খুব দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি আশা করি যেটা বলতে চাচ্ছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। কারণ গণতান্ত্রিক প্রক্রিয়া আওয়ামী লীগও এই দুইবার এই সাবেক বিরোধী দলে যারা ছিল তাদেরকে ক্ষমতাচ্যুত করেছিলেন এবং তাদেরকে কি করেছিলেন, তাদেরকে সংবিধান এবং গণতন্ত্রের মাধ্যমে, গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তাদেরকে পদত্যাগে বাধ্য করেছিলেন। কিন্তু বিরোধী দল সহ যারা যে 36টি দল এবং অনিবন্ধিত আরও কিছু বুইফোর সংগঠন সহ তারা যে আন্দোলন করেছেন, তাদের আন্দোলন ব্যর্থ, কারণ তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করেন নাই এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করার নাই। শেখ হাসিনা এখনও পদত্যাগ করে নাই। সুতরাং রাষ্ট্র ব্যবস্থা এখনও শেখ হাসিনার অধীনস্থ রয়েছে। তিনি আইন প্রতিরক্ষার যে প্রধান, তিনি এখনও প্রধান। যারা এখন সাময়িক তারা তার উপদেষ্টা হিসেবে দেশ পরিচালনা করতেছেন, এটা অনেকে বুঝেন না। তো যদিও এখন যারা আর রাজনৈতিক দলগুলো তাদেরকে চাপ সৃষ্টি করে অনেক কাজ করাচ্ছেন, এটা আসলে তারা দায়ে পড়ে করতেছেন, এটা আমরা নিজেরাও বুঝি। আসলে প্রকৃত অর্থে গণতান্ত্রিকভাবে কেউ এখনও আন্দোলন করেন নাই। আন্দোলনটা যদিও শুরুটা গণতান্ত্রিক ছিল, পরেটা তাদের সহিংস হয়ে গেছে, তাদের বিরুদ্ধে মব বাহিনী ঢুকে গেছে, সন্ত্রাসী ঢুকে গেছে এবং তারা জিম্মি হয়ে গেছে এবং রাষ্ট্রকেও তারা জিম্মি করে ফেলেছে। তো এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু শেখ হাসিনা, তিনি নিজেও দাবি করছেন এবং তার পদত্যাগপত্র এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি, যেটা নিয়ে তিনি এখন আন্তর্জাতিক মহলে লড়াই করতে পারেন, লড়াই করতেছেন। তো আসলেই খুব শীঘ্রই একটা ফলাফল বের হবে এবং বাংলাদেশের মানুষ এই জিম্মি দশা থেকে অচিরেই মুক্তি পাবে। আমি সে প্রত্যাশা ব্যক্ত করে দেশ ও দশের জনগণের স্বার্থে আমি কথা বলি, আমার চ্যানেল কথা বলে। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। আমরা আবার আমাদের হারানো সেই গৌরব ফিরে পাবো সে প্রত্যাশায় আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।